তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। অন্নের পরে আসুন প্রাস, যখন গোবিন্দকে নিবেদন করা সেই ভোগ। গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত সেবা করবে, নাম থেকে নামি বড়, তার চেয়ে আমি বড়, আমার চেয়ে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। তিন সাধনের বল। এইবারে আসেন অন্ন। সেই ব্রাহ্মণ বা বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে দেওয়া যায় তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয়, মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে দুগুণ মোটা চেন নিয়ে, হ্যাঁ, মেয়ে একবারে দাদুর কোলে নাতিকে তুলে দিয়ে বলছে, বাবা রুই মাছের মুড়োটা ঠেসে দাও নাতির মুখে। আমি বলছি, কাকিমা ওইটুকু ছেলে মাছের মুড়ো ঠুসে দিলে বিষম লেগে যাবে। চুপ কর, ওকে এখন থেকে মাথা খাওয়া শিখাবো। এখন মাছের মাথা খাবে, বড় হয়ে পাড়ার লোকের মাথা চিবি খাবে, তবে তো বুঝবো ছেলের জন্ম দিয়েছিলে। তারপরে 20 বছর বয়স হয়ে গেলে হাতে লাঠি দিয়ে দেবো, বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি আদায় করে ছেড়ে দেবে একবারে। হ্যাঁ, যেমন ভাবে মাতৃগর্ভের বাইরে এলে আমাদেরকে অন্নপ্রাশন করে সংস্কার করে সংসারে প্রতিষ্ঠিত করা হয়, তেমনি ভাবে আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ভগবান এসে দাঁড়িয়েছিল মাতৃগর্ভে জড়ো করে থাকা পায়ের ওপর। কখন? যখন মায়ের 8 মাস গর্ভ পরিপূরণ হলো। মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে ভগবানকে প্রথম কে দেখেছে? অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত মাতৃগর্ভে প্রথম দেখেছিল। মনে রাখবেন, মহারাজ পরীক্ষিত যে বংশে জন্ম নিয়েছে সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের ছেলে নহুষ, তার ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, তার পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অজিতায়ু, অজিতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র যমনু, যমনুর পুত্র সুরত, সুরতের ছেলে বিদুরথ, তার পুত্র পরিপবসু, তার জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের ছেলে শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। এত বড় বড় জন্ম নিয়েছে। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। একটু ছেলেটা বড় হয়েছে, আজ বয়স হয়েছে কত? বয়স হয়ে গিয়েছে 15-10 বছর। মাকে গিয়ে বলছে, মা কে বাড়ির গরুগুলো দাও, গরু নিয়ে যাই মাঠে গরু চড়াবার জন্য। ব্রাহ্মণের ছেলে গরু নিয়ে যাবি? হ্যাঁ দিয়ে দাও। বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, আমি তোমার ছেলে, আমার নাম গোপাল। মা কি বলছে? শোন, ভগবান যেমন করে সেজে গুজে বৃন্দাবনে যেত, তোকে আমি সেজে গুজে বৃন্দাবনে পাঠাবো। চলে বৃন্দাবনে যাচ্ছে ভগবান, যখন গরু নিয়ে কিন্তু শোভাটা কেমন, ছোটি ছোটি গাইয়া। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের নিচে থাকে না, তুলতে হবে হাতখানা। ছোটি ছোটি গাইয়া। দাঁড়াও, দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? কি ভাবলি তুমি? ছেড়ে দেবো? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি ছোট ছোট মেয়ের
মদন গোপাল উলুধ্বনি छोटी 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 गैया छोटी 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 छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी 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 छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी छोटी মানাকার না মানা করে নিয়েছি মোটামুটি। তাই মনে রাখবে আমরা আনন্দ দেওয়ার জন্য চূড়োটা পড়তে পারি, কিন্তু ময়ূরের পালকটা পড়তে পারি না, ওটা গোবিন্দের অধিকার, মানুষের নয়। তাই এখন তো ময়ূরের পালক আর কেউ পড়েনি, মুরগির পালক, হলুদ লাল সবুজ পড়ো, সে পড়ো। হ্যাঁ, যে মুরগি নিজে চলতে পারেনি তাকে খেয়ে মানুষ বলে আমি চলবো। হাত তুলে চল কোথায়? হ্যাঁ, হাত না তুলে যে বলে হরি বল, ঘরে গিয়ে স্বামী স্ত্রীতে হবে গন্ডগোল। আর যাদের বিয়ে হয়নি ওদের পরে হবে, এখন গাছ লাগাচ্ছে পরে ফল খাবে, মজা করছে। ছোটি 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 গাইয়া ছোটি 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 ছোট ছোট মেরো মদন গোপাল হরি 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 বল। छोटी छोटी गैया छोटी 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 छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी 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 छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटा सा हरि 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 छोटी गैया आगे आगे गैया पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोल, आगे आगे गैया पीछे पीछे बोलो, बीच में चलो तो मेरो मदन गोपाल। छोटी छोटी बाल छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो, छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो, घास खावे गैया दूध पीवे बोल, घास खावे गैया दूध पीवे माँ, घास खावे गैया दूध पीवे माँ, घास खावे गैया दूध पीवे बोल, घास खावे गैया दूध पीवे बोल, माखन मिश्री खावे मदन गोपाल बोलो, छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो, छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो, छोटो सो 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 मेरो मदन गोपाल। बोलिए भाई वृंदावन धाम की, राधा रानी की, भगवान कृष्णचंद्र की, माँ के बिहारी लाल की, राधा कुंड की, श्याम कुंड की, गिरी गोवर्धन की, अष्ट सखी की, जावाट की, निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल। বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, গাছের তলায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এক এক করে সব গরুগুলো ঘরে ফিরলো, বাকি রাখালগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো, আমার ছেলে কোথায় গেল? মা কি করলো? পরের দিন সকালবেলায় ঘন জঙ্গলের মধ্যে নিজের ছেলেকে খুঁজতে বেরোলো। আর খুঁজতে বেরিয়ে মা গিয়ে দেখতে পেল একটা গাছের তলায় তার ছেলে শুয়ে ঘুমিয়ে রয়েছে। ছেলেটাকে কোলে করে মা নিজের ঘরে নিয়ে এলো। ঘরে এনে
মা তার ছেলেকে বলল, কাল থেকে গরু নিয়ে মাঠে যাওয়া তোমার বন্ধ। কেন মা যাবো না কেন? কালকে থেকে তোমার জীবনে শিক্ষা শুরু হবে। শোনো, শিক্ষা জাতির মেরুদণ্ড। জীবনের শুরুতে দাঁড়িয়ে পড়াশুনো করতে হয়। পড়াশুনো না করলে, শিক্ষার উদ্দেশ্য না থাকলে তুমি কোনোদিন নিজেকে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আর এই যে শিক্ষা শুরু হলো ছেলেটার, একটু একটু করে যখন ছেলেটা বড় হচ্ছে আস্তে, আগেকার দিনে নিয়ম ছিল মানুষ জীবনের শুরুতে সংস্কৃত পড়ত। নর নরেও নরা নরেও নরেভ্যম নরাভ্যি। এখন সেগুলো উঠে গেল, তারপরে বাংলা মিডিয়াম এলো। আর এই যে বাংলা মিডিয়াম যে এসেছে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। দাদার গানে সন্তুষ্ট হয়ে আমাদের এই হরিবাসরের কমিটি দাদা ভাই এবং আমাদের যে মায়েরা রয়েছে সম্মিলিতভাবে উপহার দিলেন। জয় জয় শ্রী গৌর প্রেম প্রমানন্দে একবার নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। জীবনের শুরুতে দাঁড়িয়ে পড়াশোনা করতে হয়। তারা জীবনের শুরুতে দাঁড়িয়ে যারা শিক্ষিত মানুষ, তারা প্রথমে সংস্কৃত পড়ত। নর নরেও নরা নরেও নরেভ্যম নরাভ্যি। তারপরে বাংলা মিডিয়াম এলো। অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, এই গল্প কি পাশে ধরে। এখন আর সেসব নাই। এখন জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাবরে, আমাদের ছেলে মেয়েদের বাংলা যেমন তেমন, ইংরাজি একবারে জলের মতন। শোনো, ইংরাজি শেখো, ওতে দুঃখ নাই, কিন্তু বাংলা ভুলে গেলেই বিরাট দুঃখ। তাহলে জীবনের শুরুতে দাঁড়িয়ে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, বাংলা মিডিয়ামে পড়াশোনা করতে গেলে জীবনের শুরুতে যে বইটা প্রথম পড়তে হয়, সেই বইটা কিন্তু লিখেছেন আমাদের জেলার লোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ের শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, সেই বইটির নাম হচ্ছে বর্ণ পরিচয়। তো এই বর্ণ পরিচয়ের একটা ছোট্ট ইতিহাস আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। বর্ণ পরিচয় সবাই পড়েছে ছোটকালে। অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ঈগল পাখি পাখি ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘ উঠি আটে দিল, ঋষি মশাই বসে পূজায়, লিখার যেন ডিগবাজি গায়। বর্ণ পরিচয়ের দুটো ভাগ প্রকাশ হয়েছিল, একটা প্রথম ভাগ, একটা দ্বিতীয় ভাগ। এই বর্ণ পরিচয় বইখানি বিদ্যাসাগর মশাই লিখে ফেলেছিলেন কলকাতায় আসতে আসতে ট্রেনের মধ্যে বসে। হ্যাঁ, কেন জানেন? সব থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্ণ পরিচয় আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি পূর্বে লেখা হয়েছে, কিন্তু আশ্চর্য কি, বর্ণ পরিচয় তৎকালীন সময়ে বাজারে 2.5 লক্ষ কপি বিক্রি হয়েছিল। 2.5 লক্ষ বই ওটা বাংলায় বিক্রি হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে প্রথম পরিচয় জীবনের শুরুতে দাঁড়িয়ে এই বর্ণ পরিচয়ের হাত ধরেই করেছে প্রথম। তো বর্ণ পরিচয় যিনি লিখেছেন বিদ্যাসাগর, লিখতে গিয়ে তিনি প্রথমে লিখেছিলেন অজগর আসছে তেড়ে, লেখেন। তারপর কি লিখলেন? আমটি আমি খাবো পেড়ে। আচ্ছা বলুন, এরা টিভিতে অজগর সাপ দেখেন, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে? এই মোটা তো এক জায়গায় বসে থাকে, মোটা লোকের পক্ষে ছোটা, এই মানে বিরাট ব্যাপার আর কি। ও তো বসে পড়লে উঠতে পারেনি, উঠে পড়লে বসতে পারেনি, শুয়ে পড়লে আবার বসা কঠিন, শুয়ে থাকলে শুয়েই থাকবে। হ্যাঁ, তাহলে বিদ্যাসাগর মশাই অজগর লিখলেন কেন? অজগর আসছে তেড়ে।
একটা কারণের জন্য লিখলেন, মনে রাখবেন, অবর্গের জয় হসন্ত বিসর্গ। অজ মানে হচ্ছে খল, খল বা মিথ্যা, প্রতারক। এই অজ শব্দের ব্যুৎপত্তিগত বিশেষণ হচ্ছে অজগর। লিখলেন অয় অজগর আসছে তেড়ে। কলিকালের মানুষের দিকে মিথ্যা বা প্রতারণাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে। এরপর লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, সত্যের প্রতীক। তিনি লিখলেন কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর লিখলেন ইঁদুর ছানা ভয়ে মরে। যে মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। তারপর কি হয়েছে? আচ্ছা, ওই ইঁদুর ছানা। আচ্ছা, ইঁদুর ছানা ভয়ে মরে। যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে। যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে। যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে চায়, সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না। এরপর লিখলেন ঋষি মশাই বসে পূজায়। পুজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও তেমন এক মন হওয়া প্রয়োজন। ছাত্রানাং অধ্যয়নাং তপ। তারপর লিখলেন লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনের কোনো লক্ষ্য নেই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, আর উকিল হব, লাস্টে বাঁশিরাম বাজারে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। লক্ষ্য থাকতে হবে। জীবনের লক্ষ্য যদি নির্ধারণ না হয়, লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, যেভাবে আমাদের সমাজটা একটু একটু করে বিষে ভরে যাচ্ছে, এই বিষে ভরা সমাজটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের আমাদের সবাইকে নিতে হবে। সবাইকে নিতে হবে। কেন? যদি আমরা এই সমাজকে রক্ষা করার দায়িত্ব না নেই, কেন জানেন? আজকে সব থেকে বড় আশ্চর্য হলো, অন্য কোনো ধর্মকে নিয়ে জগতে কটু কথা বলতে গেলে 5 বার ভাবতে হয়, কিন্তু সনাতন ধর্মকে নিয়ে কটু কথা যদি কেউ বলে তাকে 2 বার ভাবতে হয় না। সে বলে অনায়াসে ছাড় পেয়ে যায়। শুধু ছাড় নয়, যথেষ্ট সম্মানও পেয়ে যায়। হ্যাঁ, তো আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আমার আগে যে রাধাপদ যেটু কীর্তন করলো, এই সমাজে যার বিরুদ্ধে প্রতিবাদটা আপনারা দেখছেন, এখন ছোট বড় সব কীর্তনীয়রাই কম বেশি করছে, তারা আসরে থাকলে যাচ্ছে না, গান ক্যান্সেল করছে। এই প্রতিবাদটা কিন্তু সব থেকে জোর দিয়ে করেছিলাম 2টো লোক, ওই রাধাপদ ঘোষ মহাশয় আর আমি। দেখবেন ইউটিউবে। আর যার জন্য কিছু প্রতারক, ঠক, জোচ্চোর, তারা আমাদের পিছনে একবারে আদা জল খেয়ে লেগে পড়েছে। হ্যাঁ, তো তারা ইউটিউবে, ফেসবুকে একটা ভয়েস রেকর্ড দিয়ে, আমার ছবি দিয়ে প্রচার করছে যে আমি নাকি স্বামী বিবেকানন্দকে আজে বাজে কথা বলেছি। তাও কি জানো, যে ভয়েস রেকর্ডটা প্রচার করছে ইউটিউব, ফেসবুকে, ওটা কয়েক সেকেন্ড, মানে 2-3 সেকেন্ড। আচ্ছা, কারোর সঙ্গে যদি কারো কোনো কথোপকথন হয়, ওই ফোন ধরেই কি আগেই নিন্দা শুরু হয়ে যায়? আগে কিছু থাকবে না, পরে কিছু থাকবে না, আগেই শুরু হয়ে যায়। তাহলে আগেরটা পরেরটা সেটা কোথায়?
যদি নিন্দা হয়েই থাকে আগেরটা কোথায় পরেরটা কোথায়? কদিন আগে আপনারা দেখেছিলেন রাধাপদ ঘোষ মহাশয়ের পাশে একটা মেয়েকে দাঁড় করিয়ে ছবি দিয়ে সেটা ইউটিউব ফেসবুকে প্রচার হয়েছিল, বলে এই তো কীর্তনিয়া। দেখো চরিত্রহীন কিরকম প্রচার করছে। ঠিক ঠিক আমার বিরুদ্ধে সেই কাজটাই করছে। মনে রাখবে, এইভাবে কোথা থেকে কি একটা নিয়ে রেকর্ডিং মেশিনের মধ্যে ঢুকিয়ে অপপ্রচার করে সনাতন ধর্মের অবনতিকে টেনে আনা যাবে না। অবনতি সেদিন হয়েছিল, কোন দিন? গোটা কীর্তন জগৎ লজ্জিত হয়েছে যেদিন কোনো একজনকে মানুষ তাড়া করে ছুটিয়ে নিয়ে গেছে, যেদিন কোনো একজনকে পুলিশ কলার ধরে হাফ কিলোমিটার টানতে টানতে নিয়ে গেছে। অপমান সেদিন হয়েছে। যেদিন কীর্তন করতে যাওয়া কোনো কীর্তনিয়াকে বাইরের লোক ফোন করে বলে আপনি আমাদের গ্রামে এলে আপনার কিন্তু খবর আছে। আজ পর্যন্ত কোনো কীর্তন শিল্পীকে এই হেন অপমানের মুখে পড়তে হয়নি। মনে রাখবেন, আমাকে যারা এইভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। কেন জানেন? সব সময় মনে রাখবেন, কীর্তন করতে এসেছি শুধু তাই নয়, আপনাদের সোনাখালীতে আমি এসেছিলাম, সোনাখালী বাজার এইদিকে না, হ্যাঁ 2-3 বছর ধরে ঘুরে দাদারা আমাকে এবছর এনেছিল, বাজারে আমি ছিলাম এবছর। তো আমি হিন্দু জাগরণ মঞ্চের একজন সদস্য। এখন এই সমস্ত প্রতারণা, এই সমস্ত যে ছল চাতুরি, এই সমস্ত যে অন্যায়, এর ভিত বহুদিন আগে উপড়ে যেত। সমস্যাটা কি জানেন? আমি যে বিশ্ব হিন্দু পরিষদের কাছে নালিশটা করেছি, বিশ্ব হিন্দু পরিষদের মেন যারা আসল জায়গায় বসে আছে, যারা কট্টর, যারা তারা বাংলা ঠিক বুঝতে পারছে না, তারা ঠিক বাংলাটা বোঝে না, হিন্দি ভাষী লোক। ফলে কি হচ্ছে, এই দিকটায় তারা এত ধ্যান দিচ্ছে না। তারপরে বাংলার মাটিতে কে একটা কি যে আসলে বলছে, তারা এগুলো ধ্যান দেয় না। কিন্তু মনে রাখবেন, এই দুটো একটা কোথা থেকে কি একটা মিথ্যে রেকর্ডিং ফেকর্ডিং কি একটা বাজি টাজিয়ে এভাবে কীর্তন জগৎকে নিচে নামানো যাবে না। হ্যাঁ, প্রতারকটার বিরুদ্ধে যেই বলবে ওরা তার হয়েই নিন্দা ছড়াবে, তার হয়ে নিন্দে করবে।